সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্প। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতির ঘোষণা কর্মচারীদের, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না অর্থ উপদেষ্টা। মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা প্রশ্ন বিএনপির, দ্রুত নির্বাচন দাবি। আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি ও কোষাধ্যক্ষকে অপসারণ, নতুন ভিসি তৌফিক আলম। আসসালামু আলাইকুম, মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরুতেই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর প্রসঙ্গ। সিরিয়ার বিরুদ্ধে দেয়া দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বলেছেন, তেহরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। ট্রাম্পের আশাবাদ, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। এই সফরে সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, যা প্রায় 142 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের। এবার দেশের খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে বুধবার থেকে 3 কার্যদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। তবে কর্মকর্তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। রিপোর্ট করছেন মেজবা হাসান। সোমবার মধ্যরাতে জারিকৃত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, কাঠামো পরিবর্তন হলে হুমকির মুখে পড়বে প্রশাসনিক স্বচ্ছতা। 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের এনবিআর এর অধীনস্থ সকল দপ্তর কলম বিরতি পালন করবে। আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট এবং রপ্তানি এই 3টা কার্যক্রম চালু থাকবে, বাকি সকল কার্যক্রম এই কলম বিরতির আওতায় বন্ধ থাকবে। সর্বময় সার্ভিসের কারোরই মতামতের প্রতিফলন ঘটেনি, যেটি নিয়ে দেশের বৃহত্তর অর্থনৈতিক কাঠামো, যেটি কিনা রাষ্ট্রের ভিত্তি, এবং সেই ভিত্তিটি যেন জনবান্ধব এবং সংস্কারের পজিটিভ ভিউকে মাথায় রেখে হয়, তার জন্য আমরা সকলে একত্রিত হয়েছিলাম। তবে এই নতুন অধ্যাদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। বলছেন, এই অধ্যাদেশ বাতিলের দাবি অযৌক্তিক। সংস্থার কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই। যাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে গড়ে ওঠে, তারা তো এটা হতে দিতে চায় না, কারণ তাদের প্রসংবাদ, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে। ও নিজের পাওয়া খর্ব হয়ে যাবে, এটা ও চায় না, কারণ সেটা তো সরকারি বলতে পারে না। সেই জন্য ওই আমাদের কি হলো, আপনারা আমাদের কি করলেন, আমরা এটা হতে দেবো না বলে পেন ডাউন করতেছে বা ইয়ে করতেছে, এর তো কোনো মানে নেই। কর নীতি নির্ধারণ ও কর প্রশাসনকে আলাদা করে দক্ষতা বাড়ানো ও স্বার্থের সংঘাত কমানো এবং দেশের কর ভিত্তি বিস্তৃতি করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআর ভেঙে 2টি বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না এবং সংস্থাটির কর্মকর্তাদের এতে দুশ্চিন্তার কিছুই নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন তিনি। জানান, আর টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট বড় করা হবে না। আরও জানাচ্ছেন রোকন উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ সৃষ্টি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইএমএফের শর্ত মানতে ও তাদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত দাবি করে আগে থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন আয়কর ও কাস্টমসের কর্মকর্তাদের অনেকে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। এনবিআর এর আপনার ইসে করার চিন্তা করা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ওদের সাথে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে।
এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এমন সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো প্রভাব ফেলবে কিনা। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না, আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। আসছে বাজেট কেমন হবে তা নিয়েও ধারণা দেন অর্থ উপদেষ্টা। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে। আগামী অর্থ বছরের বাজেটে কিছুটা ঘাটতি থাকবে, তবে তা পূরণ করতে বিশ্ব ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক গুরুত্ব এবং ভোটারদের সংখ্যা বিবেচনায় নিয়েই নতুনভাবে সীমানা নির্ধারণের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। 61টি আসনের 4 শতাধিক মামলার নিষ্পত্তি শেষ হলে 300 আসনে সীমানা নির্ধারণ হবে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের সরঞ্জাম কিনেও নির্বাচনের পথে এগিয়ে থাকছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ 1976। এই অধ্যাদেশ অনুসারেই আঞ্চলিক অখণ্ডতা, জনশুমারি ও গুরুত্ব বিবেচনা না করেই এতদিন হয়ে আসছিল সীমানা পুনর্নির্ধারণ। এরই আলোকে হচ্ছিল বিগত সংসদ নির্বাচনগুলো। বাংলাদেশের যে বাস্তবতা, কিছু জেলা আছে একদম ছোট, আবার কিছু জেলা আছে একদম বড়। সো এই জন্য আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, যে ছোটগুলোর জন্য এই যে পপুলেশনের ডেভিয়েশন সেটা একরকম, আর বড়গুলোর জন্য আর একরকম। ঢাকা এবং চট্টগ্রামে এটাকে সর্বোচ্চ 25% করার কথা বলেছি 2024 সালের নির্বাচনে। এই ডেভিয়েশনটা 50%, 60% ছিল, যেটা একদম অ্যাবনর্মাল। এটা সারা দুনিয়াতে কোথাও নাই। কিন্তু সম্প্রতি 61টি আসনে 405টি আবেদনে সেসব সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এরপরই এই অধ্যাদেশটি সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। আবেদন গৃহীত হলে শুধু ওই এলাকা নয়, পার্শ্ববর্তী এলাকার সীমানা পরিবর্তন হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। বিদ্যমান আইনের আওতায় পর্যালোচনা করব। এখন বিদ্যমান আইনের আওতায় পর্যালোচনা করতে গেলে যে উপাত্তগুলো আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেশন, এই বিষয়গুলোকে রেখে এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে একটা সম্মানজনক বা পরিস্থিতিতে আসবো, সন্তোষজনক পরিস্থিতিতে আসবো, এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব। সীমানা পুনর্বিন্যাসে ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত, প্রশাসনিক সুবিধা ও গুরুত্ব, ভোটারদের আধিক্য বিবেচনা করা হবে। নির্বাচন কমিশনের এই প্রশাসনিক প্রধান বলেন, জাতীয় নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের পর যেন নির্বাচন বিলম্বিত না হয়, এ কারণে তারা কার্যক্রম চলমান রেখেছেন। আমাদের টেন্ডারিং প্রসেস কমপ্লিট করতে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে করতে পারি। তাহলে আমাদের নির্বাচন যখনই হোক না কেন, এগুলো পেরিশেবল আইটেম না। যেহেতু পেরিশেবল আইটেম না, কাজে আমরা আমাদের প্রস্তুতিটা তো রাখতেই হবে। নির্বাচনের তারিখটা আমরা যেন পিছিয়ে না পড়ি, এই জন্য আমাদেরকে প্রস্তুতিটা রাখতে হবে। সীমানা পুনর্নির্ধারণের আবেদনকারীদের বেশিরভাগই 2008 সালের আগের সীমানায় ফিরে যেতে চান বলে জানা গেছে। কোনো আসনে সীমানা নির্ধারণে পরস্পর বিরোধী অভিযোগ পড়েছে বলে জানিয়েছেন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকার কারো সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিচ্ছে মন্তব্য করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। আর দলটির আরেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অ্যামেচার সরকার বাদ দিয়ে দরকার নির্বাচিত সরকার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইফতেখার রেজা রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার মালিকানার হাতবদল হয়েছে, দেশের মালিকানা দেয়া হয়নি, তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না। এই যে মানবিক করিডোরের অর্থটা কি, এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ। ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে,
তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাই মুখ বাঁধে, সেখানেও তারা করেছে, যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়ছে, এর প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরও সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে, সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে। এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশকে হতে যেতে পারে। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করার সমালোচনা করেন বিএনপির নেতারা। ইশতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 16ই মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুব শক্তি। শুক্রবার বিকেল 3টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আয়োজিত হবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যুব সমাজকে গণমুখী করতে কাজ করবে জাতীয় যুব শক্তি। অন্যান্য রাজনৈতিক দলের মতো চাঁদাবাজি এবং দখলদারিত্ব নয়, বরং সমাজে এসব অপকর্ম প্রতিরোধে ভূমিকা রাখবে এনসিপির এই যুব শাখা। জাতীয় সঙ্গীত অবমাননা এনসিপি সহ্য করবে না বলে জানিয়ে তিনি জাতীয় সঙ্গীত বিরোধীদের গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 71 আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ 71কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে মেট্রো রেলের নতুন সংযোগ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি একথা জানান। 15 মে টোকিওতে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। আগামী 29-30 মে জাপানের রাজধানী টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। সাইদা শিনিচি বলেন, বাংলাদেশের সাথে দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেল লাইন তৈরিতে কাজ করতে আগ্রহী জাপান। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে নানা বিষয়ে আলোচনা হবে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনার টেবিলে থাকবে। মেট্রো রেল ব্যবস্থাপনায় আমরা কাজ করেছি। নতুন যে সকল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেখানেও জাপান সহযোগিতা করতে আগ্রহী। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে। এই কারণে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চিন্তিত। এছাড়া জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান তারা। তবে আওয়ামী শাসন আমলে বাংলাদেশের নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় হিসেবেই আখ্যা দিয়েছে ভারতীয় প্রশাসন। রমনা বটমূলে বোমা হামলা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। অন্য 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেক আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2001 সালে পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে নারকীয় বোমা হামলা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজির নেতাকর্মীরা। হামলায় 10 জন নিহত এবং আহত হয় শতাধিক। সেই হামলার ঘটনায় 2014 সালের 23 জুন বিচারিক আদালত 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের 10 বছর করে কারাদণ্ড দেয়।
আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 467 বার সময় নেওয়ার পর এই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন। এই মামলায় আসামি মুফতি হান্নান, মাওলানা আব্দুর রৌফ ও মাওলানা ইয়াহিয়া মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে রায় দেয়নি আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 17 মে। মঙ্গলবার বাদীসহ 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই দিন ধার্য করেন সেখানকার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এ সময় হাজির করা হয় কারাবন্দী প্রধান অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জায়দা ও 2 পুত্র সজীব এবং রাজীবকে। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের স্বামী এবং পিতৃতুল্য বোনের শ্বশুরের পাশবিকতার শিকার হয় ছোট্ট শিশু আসিয়া। এমন ঘৃণ্য ঘটনা জানাজানি হওয়ার পর সারা দেশে তীব্র ক্ষোভ ও ঘৃণা ছড়িয়ে পড়ে। মুমূর্ষু শিশু আসিয়াকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো যায়নি। এমন হৃদয় বিতরক ঘটনার পর নরপিশাচদের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয় সারা দেশ। এরপরই আটক করা হয় বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জায়দা ও 2 ছেলে সজীব এবং রাজীবকে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে চলে যুক্তিতর্ক। আসামিদের উপস্থিতিতে 11 দিনের যুক্তিতর্ক শেষে আগামী 17 মে রায় ঘোষণার দিন ধার্য করেছে বিচারক এম জাহিদ হাসানের আদালত। এ সময় আদালত চত্বরে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আইনজীবীরা জানান, আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শেষে মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। এই মামলায় বাদীসহ 29 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সমস্ত কিছুর ভিত্তিতে আমরা মনে করি আসামিদের বিরুদ্ধে এই ঘটনা আমরা সন্দেহিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি। এই মামলায় আসামি হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্সেস এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যদি আমরা কম্পেয়ার করি, তুলনামূলকভাবে পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ, যে 4 জন আসামি রয়েছেন, সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে গেল 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 9 মার্চ আসিয়ার মা আয়শা খাতুন বাদী হয়ে মামলা করলে পুলিশ 4 জনকে আটক করে। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপাচার্যের অপসারণের খবরে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। ফ্যাসিস্টদের পুনর্বাসন, শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীদের একাংশ। সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন 5 জন। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের একাংশ। অন্যদিকে 37 শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি।
পবিত্র হজ পালনে মক্কা মদিনায় পৌঁছেছেন 40,000-এরও বেশি বাংলাদেশি মুসল্লি। এবছর খুব অল্প সময়ে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হাজি পাঠানোয় সৌদি সরকার প্রশংসা করলেও লাগেজ ব্যবস্থাপনায় ভোগান্তির অভিযোগ করছেন হজযাত্রীরা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। পবিত্র হজ পালনে যাওয়া বাংলাদেশি মুসল্লিরা এখন ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি আরাফাত, মিনা, মুজদালিফা, জাবালে নূর পরিদর্শন করছেন মক্কায় আগত হজযাত্রীরা। কাবা শরীফের কাছে তাওয়াফ করতে গেলে অবশ্যই এহরাম পরে যেতে হয়, তো আমরা উমরা করা অবস্থায় এহরামের কাছে গিয়ে তাওয়াফ করেছি। তারপরে আমরা চেষ্টা করছি যে এহরামের ভিতরে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে করতে পারি, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, এই কাজগুলি করছি। অন্যদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশি মুসল্লিদের লাগেজের অব্যবস্থাপনা ও লাগেজ না পেয়ে ভোগান্তির অভিযোগ করেন হজযাত্রীরা। লাকিসের যে ওয়্যার হাউসটা যেখানে করেছেন এটা মোটামুটি হেরেম শরীফ থেকে অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে। হাজি সাহেবরা কারো লাকিস মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বাধারসন। হাজি সাহেবদের লাকিসগুলোর প্রতি একটা মনোযোগ দেওয়া হয় এবং লাকিসগুলোর জন্য সাথে সাথে পাওয়ার মতো একটা ব্যবস্থা করা। মক্কায় আগত বাংলাদেশি হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরো সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি, যাতে করে এক হোটেলের লাগেজ অন্য হোটেল না যায়। যে হজযাত্রী যে হোটেলের বসবাস করেন, যে লাগেজ ম্যানেজমেন্টের থিম হলো এটা, যে থিম হলো হজযাত্রী পৌঁছার আগে তার লাগেজ পৌঁছে যাবে তার হোটেলে। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে লাগেজ অন্যখান থেকে এই ফ্লাইটে কারা কারা আসছে, কোন বিল্ডিংয়ে আসছে খুঁজে খুঁজে মোয়াল্লামগণ, এজি মালিকগণ, গাইডগণ জায়গায় কষ্ট করে করে আনতে হয়। এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 6 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রায় 8.5 ঘন্টা পর সচল হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম। বুধবার সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকরা। এনআইডি সার্ভারে লগ ইন করার সময় ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি না আসায় সারা দেশে সেবা বিঘ্নিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্ভারে লগ ইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপির প্রয়োজন হয়। তা সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল, এখন সচল হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন ডলারের বিনিময় হারে নমনীয়তা আনার শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে মিলেছে এমন তথ্য। IMF এর শর্ত ছিল বাংলাদেশ ব্যাংক ডলার দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি বা বাজার ভিত্তিক করার ব্যাপারে সম্মত হতে হবে। একাধিক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে। এতে চলমান 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে 2 কিস্তির অর্থ ছাড় করতে সম্মত হয়েছে IMF। 2 কিস্তিতে বাংলাদেশকে 130 কোটি ডলার দেবে সংস্থাটি। আগামী জুনের মধ্যেই মিলতে পারে এই অর্থ। প্রবাসের খবর। সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনে জেদ্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সভায় সভাপতিত্ব করেন ইনভেস্টর আব্দুল মান্নান। আমিনুল ইসলাম ও শেখ মোস্তাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রিয়াদ, দাম্মাম, তাবুক, আসির, জিজান, আবহা, আল হাসা, মক্কা, মদিনা ও জেদ্দাস্থ থেকে আগত বিনিয়োগকারীরা। সভায় উপস্থিত ইনভেস্টরদের মতামতের ভিত্তিতে 19 সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়। সমন্বয়কদের মতামতের ভিত্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজি সালাউদ্দিনকে সদস্য সচিব এবং শফিউল আলমকে সদস্য করে 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো কাতারেও বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের বিনিয়োগ। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহার মুমতাজা ডানা এক্সপ্রেসের বিপরীতে বাংলাদেশি শতভাগ মালিকানাধীন মুমতাজ কার ওয়াশ অ্যান্ড পলিশ যাত্রা শুরু হয়েছে। কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্য সচিব ও উদ্যোক্তা সোলাইমান খান এবং কমিউনিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্পন্সর নাজি আবদুল্লাহ, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, কমিউনিটি নেতা মোহাম্মদ আবু সায়েদ, সিরাজুল ইসলাম মোল্লা সহ অন্যরা।
স্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি। নির্ধারিত সময়ের দুদিন পর 27 মে থেকে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রস্তাবিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পিসিবি। তবে এই সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট বোর্ড। এমনকি এই বিষয়ে কোনো কথা বলতেও রাজি নন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্প। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতির ঘোষণা কর্মচারীদের। রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না, অর্থ উপদেষ্টা। মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে কিনা প্রশ্ন বিএনপির। দ্রুত নির্বাচন দাবি। আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি ও কোষাধ্যক্ষকে অপসারণ। নতুন ভিসি তৌফিক আলম। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।